মোহাম্মদপুর কৃষি মার্কেটে মধ্যরাতে আগুনে পড়ল ৩টি প্রতিষ্ঠান। গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৫, জাতীয় বার্নে ভর্তি। আন্দোলনের মুখে ৪৬ বিসিএস এর লিখিত পরীক্ষায় স্থগিত। অনশন ভাঙলেন চাকরি প্রত্যাশীরা, ৮ দফা না মানলে ফের কর্মসূচির হুঁশিয়ারি। সিটি আইডিয়াল ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষের ক্ষতির মুখে ব্যবসায়ীরা। হাসপাতালগুলোতেও দুর্ভোগ, প্রশাসনকে কঠোর হওয়ার দাবি। ৬০-৭০ বার ৮০ বারও দেখছি মারামারি, এটা কোনো হিসাব নাই। এভাবে হলে ভাই রাস্তায় ভিক্ষা করতে হবে, থালা হাতে নিয়ে বসে থাকতে হবে। দুই একজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিলেই কিন্তু পরবর্তীতে অন্যরা করতে সাহস পাবে না। এবং তীব্র গরমে সংকটে পোল্ট্রি খাত, প্রতিদিনই হিট স্ট্রোকে মারা যাচ্ছে মুরগি। ডিম ও মাংস উৎপাদন কমায় বাজারে প্রভাব পড়ার শঙ্কা। কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তান দ্বন্দ্বে পরিবার থেকে বিচ্ছিন্ন অনেকেই। সিন্ধুর পানি আটকালে উত্তেজনা আশঙ্কাজনক পর্যায়ে যাওয়ার শঙ্কা। স্বাগত। এখন বাজারে শুনছিলেন শিরোনাম, পুরো আয়োজনের সঙ্গে আছি গালিব ইবনে রিয়াজ। মধ্যরাতে আগুনে পড়ল রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটের পাশের 3টি ব্যবসা প্রতিষ্ঠান। তবে আগুনের সূত্রপাত কিভাবে কেউ জানাতে পারেনি। রাত 1:45টার দিকে প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের 5 ইউনিট। ততক্ষণে পুড়ে ছাই বেডিং ও পর্দার 3টি দোকান। আরও জানাচ্ছেন ফরহাদ বিন নূর। আগুনের লেলিহান শিখায় জ্বলছে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের কয়েকটি বেডিং ও পর্দার দোকান। পরিবারের উপার্জনের একমাত্র অবলম্বন দোকান পুড়ে গেছে। শেষ হয়ে গেছে কয়েক কোটি টাকার মালামালও। সর্বনাশা আগুনে সম্বল হারিয়ে যেন ভাষা হারিয়ে ফেলেছেন এই ব্যবসায়ী। আমাদের এটার গোডাউনেও মাল ছিল, প্লাস এটার গোডাউনে প্লাস দোকানে, দুই দোকানে প্রায় নর্মালি আপনার 2 কোটি টাকার মাল হবে, এরকম একটা অবস্থা। কোনো কিচ্ছু বের করতে পারে না। এরপরে আমাদের হলো 8 দিন পর্দা ভিতর মোটামুটি এই পর্দাগুলো বের করতে পারছি, বাকি কোনো কিছু বের করতে পারি না। তারপর লাগলো হলো টিএসসি, আমাদের এটার দোতলায় টিএসসি, ওটাও মোটামুটি 1 কোটি টাকার উপরে হবে মাল। তার উপরে আবার আমাদের গোডাউন। রাত 1:30টার কাছাকাছি সময় আগুন লাগে, তবে কিভাবে আগুনের সূত্রপাত কেউ জানাতে পারেনি। উপর থেকে দেখছি আগুন লাগছে, আগুন লাগায় যে আমার বড় ভাই আছে, ছোট ভাই আছে, করে ডাক দিয়ে আমরা কোনো রকম মাল সামান ডিভাইড করছি, তারপরে আগুন লাগতেই আছে। ফায়ার সার্ভিস জানায় আগুনের সংবাদ পেয়েই রাত 1:50 হাজির হন তারা। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানান, দাহ্য পদার্থ হওয়ায় দ্রুতই ছড়িয়েছে আগুন। আগুন যেহেতু ফুললি ডেভেলপ হয়ে গেছে, তার কারণটা ছিল এখানে ফোম ছিল, যেগুলো আমরা সোফা ব্যবহার করি, পর্দার কাপড় ছিল, আর কিছু তুলা জাতীয় পদার্থ ছিল। আর যেহেতু বিল্ডিংটা ছিল সেমি পাকা, যার কারণে দ্রুত আগুনটা ছড়াইয়ে পড়ে, এবং সেমি পাকা থাকার কারণে পার্শ্ববর্তী যে দোতলায় বাচ্চাদের স্কুল ড্রেসের একটা দোকান ছিল, গুদামঘর ছিল, সেখানে আগুনটা ছড়ায় যায়। এবং আমরা দ্রুত চারিদিক থেকে অ্যাটাক করার কারণে আগুনটা আমরা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারি, এবং আশেপাশে বাড়িঘর এবং বিল্ডিং এবং দোকানপাট আর ক্ষতিগ্রস্ত হতে পারে নাই। উপস্থিত সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা সহযোগিতা করলেও উৎসুক জনতা আগুন নেভাতে বাধার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাৎক্ষণিকভাবে আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন নির্বাপনের শেষে আমরা তদন্ত করে দেখব আগুনের কারণ, ক্ষতি এবং উদ্ধারের রিপোর্টটা আপনাকে দিতে পারব। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। এদিকে পটুয়াখালীর কলাপাড়ার 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের পরিত্যক্ত মালামালের শেডে লাগা আগুন 4 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে। রোববার সন্ধ্যা 6:45টায় লাগে আগুন। পরে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। পরে 4 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আশরাফ উদ্দিন জানান, আগুনের তীব্রতা বেশি থাকায় নিয়ন্ত্রণ করতে বেগ পেতে হয়। গাজীপুরের জয়দেবপুরে রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ 5 জন দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। রাতে জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক এ তথ্য নিশ্চিত করেন। জানান, 30 বছর বয়সী তাসলিমার শরীরের 95% পুড়ে গেছে। তিনি 5 মাসের অন্তঃসত্ত্বা। এছাড়াও দগ্ধদের 2 জনের শরীরের 90% পুড়ে গেছে। এই 3 জনের অবস্থায় আশঙ্কাজনক বলে জানান
আবাসিক চিকিৎসক ডাক্তার শাওন বিন রহমান। বাকি দুজনের একজনের 32% ও অপরজনের 28% পড়েছে দগ্ধ। পারভিন, তাসলিমা ও সীমার বয়স 30-এর উপরে। এছাড়া 10 বছর বয়সী তানজিলা ও 1.5 বছরের আয়নও দগ্ধ হয়েছে। স্বজনরা জানান, রোববার সন্ধ্যা 7টায় পারভিন রান্না করার সময় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে। দগ্ধ অবস্থায় প্রথমে সদর হাসপাতালে, পরে ঢাকায় আনা হয়। তাসলিমা রোগীর নাম, 30 বছর বয়স, 95% পড়েছে। উনি আবার 5 মাসের প্রেগনেন্সি আছে। তো আমরা যেভাবে দেখলাম তাতে ওনাদের মেজর বার্ন এবং সবারই শ্বাসনালী পড়েছে। সবাই আশঙ্কাজনক অবস্থায় আছে। আমাদের প্রাথমিক চিকিৎসা শেষ, এখন ওনাদেরকে আমরা এসডিইউতে রেফার করব। আন্দোলনের মুখে অবশেষে আগামী 8 মে অনুষ্ঠিত হতে যাওয়া 46তম বিসিএস এর লিখিত পরীক্ষা বাতিল করেছে সরকার। রাতে আন্দোলনকারীদের অনশন ভাঙিয়ে এই ঘোষণা দেন পিএসসির চেয়ারম্যান এবং ক্রীড়া উপদেষ্টা। এই ঘোষণায় সাময়িকভাবে আন্দোলন থেকে সরে এলেও 8 দফা পূরণ না হলে ফের রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন চাকরি প্রত্যাশীরা। তৌহিদুল তারেকের প্রতিবেদনে বিস্তারিত। 46তম বিসিএস এর লিখিত পরীক্ষা স্থগিতের দাবিতে টানা 4 দিন ধরে অনশন করছেন চাকরি প্রত্যাশীরা। অবশেষে আগামী 8 মে অনুষ্ঠিত হতে যাওয়া লিখিত পরীক্ষা স্থগিতের ঘোষণায় তারা অনশন ভাঙেন। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ নিজেই তাদের অনশন ভাঙান। আন্দোলনরত শিক্ষার্থীরা আলোচনার মাধ্যমে পিসির একটা দীর্ঘমেয়াদী সংস্কারের জন্য কাজ করবেন। আমরা বিশ্বাস করি আগামী দিনে সর্বোচ্চ স্বচ্ছতা এবং নিরপেক্ষতার সাথে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নিশ্চিত করা যাবে। সেক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা এবং সমর্থন প্রত্যাশা করছি। এই ঘোষণায় উচ্ছ্বাসিত টানা আন্দোলনে ক্লান্ত চাকরি প্রত্যাশীরা। আমাদের জাস্ট একের কটা পূরণ হয়েছে, তাও হচ্ছে আংশিকভাবে, কিন্তু আমি আসলে বলতে চাই এটা পূরণ হয়েছে। তবে হুঁশিয়ারি দিয়েছেন 8 দফা পুরোপুরি মানা না হলে আবারও রাস্তায় নামবেন তারা। কিন্তু আমাদের অবস্থান কর্মসূচি 8 দফা শেষ না পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি চলে যাব, কারণ আমাদের 8 দফা। এর আগে গত 23 এপ্রিল থেকে সরকারি কর্ম কমিশন সংস্কারের 8 দফা দাবিতে অনশন করছিলেন বিক্ষুব্ধরা। প্রশ্ন ফাঁসে জড়িতদের বিচার, নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও হয়রানিমুক্ত করার দাবি রয়েছে 8 দফার মধ্যে। আমাদের মেন যে দাবি সেটা হলো পিএসসির সংস্কার, জুলাই বিপ্লবের অঙ্গীকার পিএসসির সংস্কার। পিএসসির সংস্কারের 8 দফা দাবি নিয়ে এই চাকরি প্রত্যাশীরা গত 4 দিন ধরে অনশনরত অবস্থায় অবস্থান কর্মসূচি পালন করে আসছি। তবে 4 দিন পেরিয়ে গেলেও সরকারের পক্ষ থেকে কোনো জবাব না আসায় রোববার রাতে শাহবাগ অবরোধ করেন আন্দোলনকারীরা। পরে কর্তৃপক্ষের সাথে চাকরি প্রত্যাশীদের প্রতিনিধিদের আলোচনার পর অবরোধ তুলে নেন তারা। অবস্থান নেন রাজু ভাস্কর্যের সামনে। তবে কিছুক্ষণ পরই পরীক্ষা স্থগিতের ঘোষণায় আন্দোলনের ইতি টানেন চাকরি প্রত্যাশীরা। তৌহিদুল তারেক, এখন ঢাকা। ঢাকা সিটি ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের বারবার সংঘর্ষে আর্থিক ক্ষতির মুখে পড়ছে ব্যস্ততম নিউ মার্কেট সহ আশপাশের এলাকার ব্যবসায়ীরা। এ নিয়ে প্রতিদিনই আতঙ্কে দিন পার করতে হচ্ছে বলে জানান তারা। এদিকে ওই এলাকায় গুরুত্বপূর্ণ সব সরকারি বেসরকারি অনেক হাসপাতালে চিকিৎসক দেখাতে এসেও বিপাকে পড়েন রোগী ও স্বজনরা। সমস্যা সমাধানে উস্কানিদাতাদের আইনের আওতায় আনার দাবি শিক্ষার্থীদের। আরও জানাচ্ছেন সানি মৃধা। বর্তমান সময়ে সংঘর্ষে জড়িয়ে পড়া যেন সহজ একটি কাজ। ঢাকা কলেজ, সিটি কলেজ আর আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের কর্মকাণ্ডই তার প্রমাণ দেয়। আমাদের কলেজের গেটে লাথি মারছে তারা। দিন, সপ্তাহ কিংবা মাস নিয়মিত বিরতি দিয়ে চলে সংঘর্ষ। এমন সংঘর্ষের দৃশ্য যেন মনে করিয়ে দেয় সত্যজিৎ রায়ের চলচ্চিত্র হীরক রাজার দেশের কথা। মন চাইলেই নেমে পড়া যায় মারামারি করতে। ঠুনকো ঘটনা, বিতর্ক কিংবা নিজেদের আধিপত্য বিস্তারে কলেজ ছেড়ে নেমে পড়েন রাজপথে। কেউ খুলে নেন প্রতিষ্ঠানের নামফলক, কেউ বা আবার বাহুর শক্তি দেখিয়ে অকারণে চালান ভাঙচুর। এতে ক্ষতির মুখে পড়েন পথচারী, পরিবহন সহ আশপাশের ব্যবসা প্রতিষ্ঠান। ক্ষয়ক্ষতি হলেও জবাবদিহিতার বালাই নেই শিক্ষার্থীদের।
গত ৮ মাসে ১৩ বার বড় ধরনের সংঘর্ষে জড়ায় এই ৩ কলেজ। এতে সবচেয়ে বেশি ভুক্তভোগী হন সায়েন্স ল্যাব, নিউ মার্কেট সহ আশপাশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। হুটহাট সংঘর্ষের ঘটনায় প্রায় কয়েক হাজার ব্যবসায়ীকে থাকতে হয় আতঙ্কে, সেই সঙ্গে আর্থিক ক্ষতি তো আছেই। হুটহাট করে রাস্তাঘাটে হাঁটতে আসতে চলতে হুটহাট করে জান লাগাই দেয়। একে তো স্টুডেন্ট দেখে অন্যরকম একটা দেখায় যে আমরা স্টুডেন্ট। 60-70 বার 80 বারও দেখছি মারামারি, এটা কোনো হিসাব নাই। 35 বছর ধরে দোকানদারি করি, বুঝেন না? অনেক ক্ষতিগ্রস্ত হয়, সেই কারণে আমরা দোকান অফ করে দাঁড়ায় থাকি অথবা বাসায় চলে যাই। যে মারামারিটা চলতেছে এভাবে হলে ভাই রাস্তায় ভিক্ষা করতে হবে, থালা হাতে নিয়ে বসে থাকতে হবে, এছাড়া আর কিছু করার থাকবে না আমাদের। ৩ কলেজের সংঘর্ষে শুধু ব্যবসায়ীরাই নয়, ভোগান্তিতে পড়েন চলাচলকারী পথচারীরা। সড়ক বন্ধ থাকায় ঘন্টার পর ঘন্টা যানজটে নাকাল হয়ে যায় যাত্রীরা। লোকসান গুনতে হয় পরিবহন শ্রমিকদেরও। এছাড়া বিপাকে পড়েন আশপাশে থাকা হাসপাতালের রোগী ও তাদের স্বজনরা। ইনকাম বন্ধ হয়ে যায়, দেখা যায় একটা গাড়ির গ্যালস ভাঙ গেলায়, আবার পুরো সাইড গ্যালস ভাঙ গেলায়। যে সময় রাস্তা বন্ধ থাকে ওই সময় তেলের টাকা মহাজনের পকেট থেকে ভরে, আমরা বেতন পাই না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো যাতায়াত করতে পারিনি, পরে হাইটা বাসা যাওয়া লাগছে। বছরে 2-3 বারও গ্যাঞ্জাম হয় এবং সেই গ্যাঞ্জাম কয়েক ঘন্টা বিলম্ব রাস্তা বন্ধ থাকে, মানুষজন যেতে পারে না। কেন বারবার এমন সংঘর্ষ? কেনই বা ক্লাস ছেড়ে নিয়ম করে রাস্তায় নেমে আসা? এমন প্রশ্নে শিক্ষার্থীরা বলছেন, সামাজিক মাধ্যমে উস্কানি কিংবা তুচ্ছ ঘটনা নিয়ে সূত্রপাত হয় সংঘর্ষের। এছাড়া কলেজের প্রশাসনিক দুর্বলতার কারণও অনেকটা দায়ী বলছেন তারা। ছাত্রদের মাঝে মাঝে গাফিলতি থাকে, প্লাস হচ্ছে প্রশাসনের দুর্বলতাও থাকে। এই সব মিলাই ঝিলে এর কোনো সুস্পষ্ট কোনো কারণ নাই, ঠিক আছে? তুচ্ছ একটা কারণ নিয়ে হয়তো অনেক বড় একটা বড়াই। সোশ্যাল মিডিয়া হচ্ছে এক কলেজ আরেক কলেজকে নিয়ে বিদ্রুপ মন্তব্য, ট্রোল, এটাই হচ্ছে মূলত এই গ্যাঞ্জাম বা এই সমস্যাগুলোর উৎপত্তি। শনাক্ত করে 2-1 জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিলেই কিন্তু পরবর্তীতে অন্যরা করতে সাহস পাবে না। তবে নিজেদের দায় এড়িয়ে সমাধানের বিষয়ে আশ্বাস দেয় ঢাকা কলেজ কর্তৃপক্ষ। একই সাথে দোষীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে কাজ করছেন বলেও জানান তারা। তবে এ নিয়ে কথা বলতে চাননি সিটি কলেজ প্রশাসন। বলছেন যে না, আর কোনো ছাড় দেওয়া যাবে না। সিসি ক্যামেরা দেখে যাকে পাওয়া যাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এবং ঢাকা কলেজ যদি কোনো ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয় টিসি দেয়, তাহলে সিটি কলেজে ভর্তি করবে না। আইডিয়াল বা কোথাও এই 3 কলেজ আশেপাশে বা প্রয়োজন নূর মোহাম্মদ, রাইফেলস, রৌফ এই কলেজগুলোতে তাদেরকে কোথাও ভর্তি করা হবে না। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটাকে সংঘর্ষের হটস্পট বললেও খুব একটা ভুল হবে না, কারণ আমার ডান পাশে ঢাকা কলেজ আর বাঁ পাশে রয়েছে সিটি কলেজ। তুচ্ছ কিছু ঘটনায় নিয়ম করে এই 2 কলেজের প্রতিনিয়ত সংঘর্ষে জড়ানো নতুন কিছু নয়। এর ফলে ভোগান্তিতে পড়েন আশপাশের এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীরা। তারা চান এর স্থায়ী সুরাহা। আইনশৃঙ্খলা বাহিনী ও কলেজ প্রশাসন সমস্যা সমাধানের জন্য এরই মধ্যে নানা পদক্ষেপের কথা বললেও তা কতটা কার্যকর হবে সে প্রশ্নের উত্তরের অপেক্ষায় সবাই। সানিম মৃধা, এখন, ঢাকা। কাতার সফর ও ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে যোগদান শেষে ইতালির রোম থেকে ঢাকায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস। বাংলাদেশ সময় রাত 3টায় ঢাকায় পৌঁছান বলে জানিয়েছেন তার প্রেস উইং। গেল 25 এপ্রিল কাতার থেকে ভ্যাটিকান সিটিতে পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে যান প্রধান উপদেষ্টা। শনিবার সেন্ট পিটার্স স্কোয়ারে শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে বিশ্ব নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন। এছাড়াও গতকাল অধ্যাপক ইউনূসের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন ক্যাথলিক চার্চের জ্যেষ্ঠ নেতা কার্ডিনাল সিলভানো মারিয়া তোমাসি ও কার্ডিনাল জ্যাকব কুভাকাত। এর আগে আর্টনা সম্মেলনে যোগ দিতে গেল 21 এপ্রিল কাতার যান অধ্যাপক ইউনূস। রাজধানীর উত্তরায় একটি সংবাদ মাধ্যমের এক প্রতিবেদককে অপহরণের চেষ্টা হয়েছে। এ সময় অপহরণকারীর দলের 2 সদস্যকে আটক করেছে পুলিশ। রাতে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে ডিএমপির উত্তরা জোনের ডিসি মহিদুল ইসলাম। ভুক্তভোগী অভিযোগ, সন্ধ্যায় এক নারী তাকে কল করে ধর্ষণের কথা বলে সহযোগিতা চায়।
ওই নারী তাকে নর্থ টাওয়ারের কাছে আসার কথা বললেও পরে পার্শ্ববর্তী জায়গায় নিয়ে যায়, যেখানে আনুমানিক রাত 8টা থেকে 8:45টার মধ্যে এই ঘটনা ঘটে। মেয়েটি চলে যাওয়ার সাথে সাথে একটি হায়েস মাইক্রোবাসে করে আসা 7-8 জন তাকে জোর করে গাড়িতে তোলে। পরে সে গাড়ির গ্লাস ভেঙে বাইরে পড়ে যায়। তার চিৎকার চেঁচামেচিতে পুলিশ ও জনগণ তাকে গিয়ে উদ্ধার করতে সক্ষম হয়। এ সময় ফয়সাল, সোহেল ও ড্রাইভার জামিরুল ইসলামকে আটক করতে সক্ষম হয় পুলিশ। আমরা অন্যান্য যারা এটার পেছনে আরও যারা অপরাধী আছে বা অপরাধ চক্রে, এই চক্রের সাথে যারা জড়িত, অনেকের সম্পর্কে আমরা জানতে পেরেছি। আমাদের টিম কাজ করছে, আমাদের এসি একটা টিম নিয়ে কাজ করছেন, আমাদের আরও টিম রয়েছে, আমাদের অপারেশন চলমান রয়েছে। আমরা আশা করি এই চক্রের সাথে যারা জড়িত তাদেরকে আমরা খুব স্বল্প সময়ের মধ্যে আরও অনেককে গ্রেপ্তার করতে পারব। 24 জুলাই গণ অভ্যুত্থানে নোয়াখালীর শহীদ মাহমুদুল হাসান রিজভীর ছোট ভাই রিমনকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। রোববার দুপুরে জেলার মাইজদির বার্লিংটন মোড় এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, 10ম শ্রেণীর এই শিক্ষার্থী স্কুল থেকে বাড়ি ফেরার পথে বার্লিংটন মোড়ে তার উপর হামলা চালিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে অস্ত্রোপচার শেষে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জেরে এই হামলা হতে পারে। জড়িতদের ধরতে অভিযান অব্যাহত আছে। এদিকে রোববার রাতে এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তীব্র তাপপ্রবাহ ও লোডশেডিংয়ে চরম সংকটে পড়েছে উত্তরের জেলা নাটোরের পোলট্রি খাত। অতিরিক্ত গরমে হিট স্ট্রোকে প্রতিদিন মারা যাচ্ছে হাজার হাজার মুরগি। এতে কমছে ডিম ও মাংসের উৎপাদন, আর লোকসানের মুখে খামার বন্ধের উদ্যোগ নিচ্ছেন খামারিরা। মাহবুব হোসেনের প্রতিবেদন, ছবি তুলেছেন জাহিদুল ইসলাম সুমন। নাটোরের সিংড়া উপজেলার পাঙ্গাশিয়া গ্রামের তরুণ খামারি মাসুদ রানা সোনালী, লেয়ার ও ব্রয়লারের 3টি খামারে মোট 12,000 মুরগি রয়েছে তার। ইতোমধ্যে মুরগিগুলো বিক্রির উপযুক্ত হয়েছে, কিন্তু গত কয়েকদিনে টানা তাপপ্রবাহ ও লোডশেডিংয়ে তার খামারে অন্তত 15 থেকে 1800 মুরগি হিটস্ট্রোকে মারা গেছে। এতে তার লোকসান হয়েছে অন্তত 3.5 লাখ টাকা। প্রতিটি মুরগিতে খরচ হয়েছে 210 টাকা। বাকি মুরগি বিক্রির জন্য ক্রেতা খুঁজলেও 158 টাকা কেজি দর বলায় পথে বসার উপক্রম হয়েছে তার। এখন খামার বন্ধ করে দেওয়ার চিন্তা করছেন তিনি। তীব্র লোডশেডিং, তীব্র তাপদাহ চলতেছে, প্রচুর পরিমাণে মর্টালিটি, হিট স্ট্রোক, প্রচুর পরিমাণে এগুলো সমস্যা চলমান রয়েছে। তাই এমনভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের খামার বন্ধ করে দিতে বাধ্য হব। মাসুদ রানার মতো জেলার হাজারখানেক পোলট্রি খামারির একই দশা। এই যেমন নাটোর সদর উপজেলার দিয়ারভিটা এলাকার খামারি সোহাগ হোসেন। দীর্ঘ 10 বছর ধরে নানা জাতের মুরগি লালন পালন করে আসছেন, কিন্তু এবারের গরমে একদিনেই মারা গেছে তার 2 শতাধিক মুরগি। লোকসানের হাত থেকে বাঁচতে তড়িঘড়ি করে 2500 মুরগি বিক্রি করে দিয়েছেন তিনি। বর্তমানে তার খামারে কোনো মুরগি নেই। আবার অনেক খামারি গরমের হাত থেকে মুরগিকে বাঁচাতে ফ্যান লাগিয়ে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু 12 ঘন্টার মধ্যে 8 ঘন্টা বিদ্যুৎ পাওয়ায় মুরগি বাঁচাতে হিমশিম খেতে হচ্ছে। লোকসানের মুখে খামার বন্ধের উদ্যোগ নিচ্ছেন অনেকেই। খামারির লসটা শুধু খামারিকেই বহন করতে হয়, এটা কোনো মহাজন বহন করে না, কোনো কোম্পানি বহন করে না। দেখা যাচ্ছে একটা খামারি নিজের ক্যাশ ক্যাপিটাল দিয়ে শুরু করে, তারপরে সে এনজিওতে লোন নেয়, সেখানে তো পার্সেন্টেজটা অনেক বেশি। তারপরে দেওয়ার পরে সে যখন আর কুলায় না উঠতে পারে তখন সে সর্বশান্ত হয়ে তাকে বন্ধ করা ছাড়া আর কোনো উপায় থাকে না। গরমে মুরগি চরম স্টক করছে, আবার মেলা ধরনের ঠান্ডাজনিত রোগ আসছে, গরমে ঘাম টাম বসে যায়, মুরগি রেডি হয়ে যায়, তারপরে হয়তো বিক্রি করব 1 সপ্তাহ আগে মুরগি সব মারা যায় গরমের কারণে। জেলা প্রাণী সম্পদ বিভাগ বলছে, ব্রয়লার, লেয়ার এবং সোনালী মুরগি লালন পালনের জন্য স্বাভাবিক সহনীয় তাপমাত্রা 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এখন দিনের তাপমাত্রা থাকছে 38 থেকে 42 ডিগ্রি পর্যন্ত। এই অবস্থায় পর্যাপ্ত ফ্যান ব্যবহার করেও হিটস্ট্রোকের হাত থেকে মুরগিকে বাঁচানো কঠিন হচ্ছে খামারিদের। তবে তাপপ্রবাহের সময় পোলট্রি খামারের ঘর শীতল রাখার পাশাপাশি পানি দিয়ে শেড ভিজিয়ে রাখার পরামর্শ দিচ্ছেন প্রাণী সম্পদ বিভাগ।
সে সাথে খামারে মুরগির ঘনত্ব কমিয়ে দেওয়া এবং মুরগির শরীর ঠান্ডা রাখে এমন ঔষধ খাওয়ানোর জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। ঘর কিভাবে ঠান্ডা রাখা যায় বা কি খাওয়ালে, কোন ধরনের ওষুধ খাওয়ালে মুরগিগুলো মোটামুটি ভালো থাকবে, এ ধরনের পরামর্শ সর্বদা আমরা দিচ্ছি। টানা তাপপ্রবাহ এবং লোডশেডিংয়ের কারণে ব্যাপক সংকটের মুখে পড়েছে দেশের পোলট্রি খাত। সে সাথে কমছে ডিম এবং মাংসের উৎপাদন। এতে করে আগামী দিনে বাজারে এর বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তবে এই সংকট সমাধানে প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি সরকারি সহযোগিতা চান খামারিরা। মাহবুব হোসেন, এখন নাটোর। বাস শ্রমিকদের উপর সিএনজি চালকদের হামলার প্রতিবাদে ভোলার সকল রুটে বন্ধ রয়েছে বাস চলাচল। এতে ভোগান্তিতে পড়েছে অভ্যন্তরীণ রুটের যাত্রীরা। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ড থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, ধর্মঘট প্রত্যাহার নিয়ে বাস মালিকরা কি বলছেন আর যাত্রীদের কি ভোগান্তি হচ্ছে? গালিব, মূলত গতকালকে বিকেলে ভোলার চরপেশন বাজারে অনন্যা বাসে যাত্রী ছাড়াও কেন্দ্র করে সিএনজি চালক এবং বাস শ্রমিকদের মাঝে একটি সংঘর্ষ হয়। এতে করে অনন্যা বাসের দুই স্টাফকে বা সিএনজি চালকরা মারধর করে। এই মারধরের সূত্রপাত দিয়েই গতকাল সন্ধ্যা 6টা থেকে কিন্তু ভোলার বিশিষ্ট মোস্তফা কামাল বাস স্ট্যান্ড থেকে কিন্তু ভোলার অভ্যন্তরীণ 5টি রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বাস মালিক সমিতির কর্তৃপক্ষ। আমি এখন রয়েছে ভোলার বিশিষ্ট মোস্তফা কামাল বাস স্ট্যান্ডে। এখানে মূলত সকাল থেকে কিন্তু একটা ধর্মঘটের কারণে কোনো বাস ছেড়ে যায়নি। ছেড়ে না যাওয়ার কারণে কিন্তু একরকম ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। বিশেষ করে ভোলা চরপেশন, ভোলা তজুমুদ্দিন, ভোলা দৌলত খান, ভোলা ভেদুরে এবং ভোলা ইলিশা, এই 5টি চালকদের মাঝে কিন্তু এর আগে গত জানুয়ারি মাসের 29 তারিখে কিন্তু প্রায় একটি সংঘর্ষ হয়। এতে করে সিএনজি এবং বাস জ্বালাও পোড়াও করে সংঘর্ষে প্রায় 30 থেকে 35 জনের মতো আহত হয়েছে। এক পর্যায়ে জেলা প্রশাসকের হস্তক্ষেপে কিন্তু প্রায় 2 দিন পরে কিন্তু এই বাস এই পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। কিন্তু তার পরবর্তীতে আজ আবার গতকালকে আবার পুনরায় কিন্তু এই বাস শ্রমিক এবং সিএনজি চালকদের মাঝে সংঘর্ষ সৃষ্টি হয়েছে। এর কারণে কিন্তু অনির্দিষ্টকালের জন্য বাস অভ্যন্তরীণ বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে। কিন্তু বাস শ্রমিক এবং সিএনজি চালকদের মাঝে সংঘর্ষ সৃষ্টি হয়েছে। এর কারণে কিন্তু অনির্দিষ্টকালের জন্য বাস অভ্যন্তরীণ বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে। কিন্তু কবে নাগাদ এই ধর্মঘট প্রত্যাহার হবে বা এখন পর্যন্ত কোনো সুরাহার চিত্র কিন্তু আমরা দেখতে পাইনি। অপরদিকে আমরা দেখেছি যে গতকালকে সন্ধ্যার পর থেকে বাস শ্রমিকরা বিক্ষোভ করে যাচ্ছেন এবং সড়কে যে সকল সিএনজি এবং থ্রি হুইলার পাচ্ছেন তাদেরকে ধরে ধরে প্রায় 10 থেকে 15টি সিএনজি কিন্তু আটক করে কিন্তু তাদের বাস ডিপোতে রেখে দেওয়ার চিত্র কিন্তু আমরা দেখেছি। অপরদিকে সিএনজি চালক যারা আছে তারা বলছেন যে বাস বিতরণ হয়েছে, তারা তেমন কিছু নয়। তো এই ছিল আমার কাছে ভোলা বিশিষ্ট মোস্তফা কামাল থেকে সর্বশেষ তথ্য। গালিব, ভোলা থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। প্রান্তিক মানুষের আইনি নিরাপত্তার সম্ভাবনার নতুন দিগন্ত খুলেছে হবিগঞ্জ লিগ্যাল এইড অফিস। অর্থাভাবে বিচার থেকে বঞ্চিত হাজারো মানুষ পাচ্ছেন বিনামূল্যে আইনি সহায়তা। বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি আর ক্ষতিপূরণ আদায়ে প্রতিষ্ঠানটি রাখছে দৃশ্যমান ভূমিকা। গেল 4 বছরে নিষ্পত্তি হয়েছে 56% আবেদন। তবে সংশ্লিষ্টরা বলছেন জ্যেষ্ঠ আইনজীবীর সম্পৃক্ততা, সুযোগ সুবিধা ও প্রচারণা বাড়ালে ন্যায় বিচার আরও সহজলভ্য হবে। আরও জানাচ্ছেন কাজল সরকার। মাত্র 13 বছরের কিশোরী সুরেহা। ভূমিহীন পরিবারের এই মেয়েটি 5ম শ্রেণীর বইয়ে যখন ভবিষ্যতের স্বপ্ন আঁকছিল তখনই এলোমেলো হয়ে যায় তার জীবন। ভয়ভীতি আর সামাজিক চাপের মুখে কাবিন ছাড়াই বিয়ে দেয়া হয় বাবার বন্ধু 35 ঊর্ধ্ব এক ব্যক্তির সঙ্গে। এরপর শুরু হয় নির্মম নির্যাতন। অসুস্থ হয়ে পড়লে ভর্তি করা হয় হাসপাতালে। আমার আব্বু সবসময় বাসায় থাকেন না, আমার আইয়া মারিলে পরে দিয়ে এই সেই অনেক কিছু করে ফেলবা। তারপরেও আমি বাধ্য হয়ে বিয়াতে রাজি হয়েছি। 3 মাস নির্যাতন সহ্য করার পর বাধ্য হয়ে হবিগঞ্জ লিগ্যাল এইড অফিসে আইনি সহায়তা নেয় সুরেহা। সিনিয়র সহকারী জজের আদেশে 50,000 টাকা ভরণ পোষণ আদায় করে ছিন্ন করা হয় মৌখিক বিবাহ। ফিরে আসে বাবা মায়ের কাছে। আমি মরলে পর আইবা, তুমি আমার আইয়া দেখতে হয় না। হসপিটাল থেকে খান্দাকাটি এই ছোট বাচ্চাটাই কয় আম্মা তুমি বাংলাদেশে আইও।
এমন অসংখ্য গল্প জমা আছে হবিগঞ্জ লিগ্যাল এইড অফিসে। গত 4 বছরে 1566টি আবেদনের মধ্যে বিকল্প পদ্ধতিতে নিষ্পত্তি হয়েছে 878টি বিরোধ। আইনি সহায়তা পেয়েছেন 3324 জন, আর ক্ষতিপূরণ আদায় হয়েছে প্রায় 2,35,00,000 টাকা। বিনামূল্যের এই সেবা পেয়ে খুশি অসহায় মানুষগুলো। মাস 1.5 মাসে বৃত্তি শেষ হয়েছে, দূরত্ব গতিতে তারিখও গণ বর্ষে দূরত্ব গতিতে শেষ হয়েছে। আমার নিয়ে বিচার পাইছে, আমার টাকা পয়সা লাগছে না, বিনা টাকায় আমার অনেক উপকার হয়েছে। এখানে আসলে আমার টাকা পয়সা নাই, আমি ভিক্ষা করে খাইতেছি, আমি পরিবারে আমি আশ্রয় হয়েছি। তবে নামমাত্র সম্মানী আর সীমিত সুযোগ সুবিধার কারণে মামলা পরিচালনায় আগ্রহ হারাচ্ছেন প্যানেলভুক্ত আইনজীবীরা। এতে বাড়ছে মামলার দীর্ঘসূত্রিতা ও জট। ফিসটা সন্তোষজনক নয়, যার ফলে অনেক যারা প্রাইভেট মামলা লইয়া এঙ্গেজ থাকে ওনারা ওই মামলাটা পরিচালনা করতে অনেক সময় শিথিলতা আসে। যে কোনো মামলা আমার কাছে যাওয়া মাত্র আমি আমার স্টেপ নেই, আমি দৌড়াদৌড়ি করি, বিভিন্ন অফিসে যাই, আমি নকল তুলিয়া ফটোস্টেট করিয়া আমি পরবর্তী পদক্ষেপ গ্রহণ করি। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অভিজ্ঞ আইনজীবীদের লিগ্যাল এইডে সম্পৃক্ত করা গেলে দ্রুত ন্যায় বিচার নিশ্চিত হবে বলে মনে করেন জ্যেষ্ঠ আইনজীবীরা। দরিদ্র মানুষই বলেন আর যে কোনো মানুষই বলেন, মানবতার সেবা করতে হলে সেটা অর্থ বিবেচনায় চিন্তা করা উচিত না। অর্থের বিবেচনাটা মানদণ্ড হতে পারে না। বেল করালে পরে দেবেন 500 টাকা, হাজিরা দেবেন 100 টাকা। 100 টাকা হাজিরা আর 500 টাকা বেল ম্যাটার কে করতে যাবে? লিগ্যাল এইডের আইনজীবীরাদেরকে সরকার থেকে যে সম্মানটা দেওয়া হয় এটা খুবই অপ্রতুল। আমার মনে হয় এটা একটা বড় কারণ আইনজীবীরা মামলা চালাতে অনেকটা নিরুৎসাহিত হন। আইনি জটিলতা ও অর্থাভাবে থেমে থাকা স্বপ্নগুলোকে নতুন আশার আলো দেখাচ্ছে হবিগঞ্জ লিগ্যাল এইড অফিস। সচেতনতা বাড়লে আরও অনেকেই ন্যায় বিচারের মাধ্যমে জীবনকে নতুনভাবে গড়ে তোলার সুযোগ পাবে। কাজল সরকার, এখন হবিগঞ্জ। ভোলা সদর হাসপাতালে প্রায় 1 মাস ধরে দেখা দিয়েছে জলাতঙ্কের ভ্যাকসিন সংকট। বিপাকে পড়েছেন কুকুর বিড়ালে কামড়ানো রোগীরা। বিনামূল্যে জলাতঙ্কের ভ্যাকসিন না থাকায় বাধ্য হয়েই বাইরের ফার্মেসি থেকে বেশি দামে কিনে টিকা নিচ্ছেন রোগীরা। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়কে হাসপাতালের প্রয়োজন অনুযায়ী চাহিদাপত্র দেওয়া হয়েছে। আশা করা যায় দ্রুত সমস্যার সমাধান হবে। ইমতাজুর রহমানের প্রতিবেদনে বিস্তারিত। ভোলা সদর উপজেলার আলীনগর গ্রামের বাসিন্দা মোহাম্মদ আশিক বৃদ্ধ মাকে সাথে নিয়ে জলাতঙ্কের ভ্যাকসিন নিতে এসেছেন ভোলা সদর হাসপাতালে। তবে হাসপাতালে ভ্যাকসিন সংকট থাকায় পড়েছেন বিড়ম্বনায়। এমনকি বাইরে থেকে ভ্যাকসিন কিনলে সেটাও প্রয়োজনের তুলনায় থাকে বেশি পরিমাণে, যা একার পক্ষে সম্পূর্ণ ব্যবহার করা সম্ভব নয়। এছাড়া দামও অনেক বেশি। ডাক্তার লিখে দিয়েছে, আমি এখানে আসছি। এখন আসার পর বলতেছে যে আপনার ভ্যাকসিন কিনা লাগবে। এখন আমরা 3 জন হয়েছে, আরেকজন খোঁজ করতেছে, আরেকজন হলে আমরা 4 জন মিলে একটা ভ্যাকসিন কিনা লাগবে বাইরে থেকে। বর্তমানে ভোলায় পোষা প্রাণী ও কুকুরে আক্রমণে বেড়েছে আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই বিভিন্ন উপজেলা থেকে ভোলা সদর হাসপাতালে আক্রান্ত রোগীরা আসেন সেবা নিতে। কিন্তু গত 1 মাসে জেলার সরকারি হাসপাতালে জলাতঙ্কের ভ্যাকসিনের সংকট দেখা দিয়েছে। ফলে রোগীরা বাধ্য হয়ে বাইরের ফার্মেসি থেকে 530 থেকে 560 টাকায় কিনছেন ভ্যাকসিন। এতে বিপাকে পড়েছেন অসহায় রোগীরা। সরকারি হাসপাতালে আমরা আসি সরকারি ওষুধ দেওয়ার জন্য, ব্যবহার করার জন্য, কিন্তু আইসা পাই না, সব ফাঁকা, কিছু নাই। এখন আমরা এই যে মনে করেন বাইরে থেকে কিনে নিয়ে তারপরে দিছি। আমরা সদর হাসপাতালে আসছি মানে ফ্রিতে, যাতে আমরা ফ্রিতে ভ্যাকসিন দিতে পারি, কিন্তু এখানে আসে থেকে আমাদের নিজেই কিনে দেওয়া লাগতেছে। প্রায় সময় ভ্যাকসিন থাকে না, সেক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে অনেক সময় ভ্যাকসিন কিনে আনতে হয়। ভ্যাকসিন আমরা ফ্রি পাবো, কিন্তু দুঃখের বিষয় এখানে আসার পরে আমরা 4 জন মিলে 520 টাকা বা 30 টাকা দিয়ে একটা ভ্যাকসিন আইন না, তারপরে 4 জনে দিতে হয়। স্বাস্থ্য অধিদপ্তরে ভোলার সরকারি হাসপাতালের ভ্যাকসিন সংকটের কথা উল্লেখ করে চাহিদাপত্র দেয়া হয়েছে। দ্রুতই ভ্যাকসিন সংকটের সমাধান হবে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। দৈনিক আমরা 255-56 জনকেও টিকা দিয়ে থাকি, সর্বোচ্চ দিয়েছি এর আগে। তো আমাদের এখানে টিকা নাই গত 1 মাস যাবৎ। এই টিকা না থাকার কারণে আমাদের নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে, নানাবিধ প্রশ্ন সম্মুখীন হচ্ছে দিন দিন। জলাতঙ্কের ব্যাপারটা এরকম যে আসলে দ্বীপ জেলা হওয়াতে কুকুরে বিড়ালে কামড় দিলে রুগীগুলো সব এখানে আসতেছে, যার জন্য আমাদের এখানে রুগীর চাপটা সবসময় বেশি। 5 তারিখে আমাদের চাহিদা পাঠিয়েছি, তার আগেও পাঠিয়েছিলাম, তো কেবলই বন্ধের শেষ হলো তো পাঠিয়েছি, হয়তো 2-1 সপ্তাহের মধ্যে চলে আসবে কিছু, কিন্তু যা আসে তাও তো আসলে আমাদের জন্য অপ্রতুল, অনেক কম।
হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য মতে প্রতি মাসে হাসপাতালে চিকিৎসা নিতে আসেন ২৫০০-এর মতো জলাতঙ্ক রোগী। তবে যে পরিমাণ ভ্যাকসিন পাওয়া যায় তা দিয়ে মাত্র ১,০০০ রোগীকে সেবা দেওয়া সম্ভব। ইমতিয়াজুর রহমান, এখন ভোলা। আন্তর্জাতিক প্রসঙ্গ, গাজা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এবং ফিলিস্তিনিদের পক্ষে সংহতি জানিয়ে পাকিস্তানের লাহোরে বিশাল সমাবেশ করেছে রাজনৈতিক দল। এ সময় লাহোরের ইকবাল পার্কে অবস্থিত মিনারি পাকিস্তান স্মৃতিস্তম্ভ এলাকায় হাজার হাজার মানুষ জড়ো হন। গাজাবাসীর প্রতি সংহতি সমাবেশে চলে রোববার রাত পর্যন্ত। বিপুল সংখ্যক মানুষ ফিলিস্তিনি পতাকা হাতে ইসরায়েল বিরোধী স্লোগান দেন। এছাড়া ফিলিস্তিন, কাশ্মীর ও পাকিস্তানে ইসলামী অধিকার নিশ্চিতে সমাবেশ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন জমিয়ত উলামা ইসলামে এর প্রধান মাওলানা ফজলুর রহমান। ইসরায়েলি পণ্যের বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ এবং বয়কট প্রচারণা চালিয়ে যাওয়ার জন্য মুসলিম ঐক্য পরিষদ নামে একটি নতুন জোট গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। বৈশাখ আর নববর্ষ বাঙালির প্রাণের উৎসব, কিন্তু প্রবাসের কর্মব্যস্ততায় সঠিক সময়ে তা পালন করা সম্ভব হয় না প্রবাসী বাংলাদেশিদের। এমন আয়োজনগুলোর জন্য অপেক্ষা করতে হয় ছুটির দিনের। শনিবার ছুটির দিন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে হয়ে গেল বৈশাখী উৎসব। এতে দেশটির বিভিন্ন প্রদেশ থেকে হাজির হন প্রবাসীরা। শিশু কিশোরদের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো। আরও জানাচ্ছেন কামরুল হাসান জনি। পান্তা ইলিশ থেকে লোক উৎসব, বাঙালির এই সংস্কৃতিকে আরও একবার প্রবাসে বেড়ে ওঠা শিশু কিশোরদের সামনে তুলে ধরলেন আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। দেশটির বিভিন্ন প্রদেশ থেকে বর্ষবরণের এই উৎসবে হাজির হন নানা বয়সী নারী ও শিশু কিশোর। আয়োজকরা বলছেন, বছরব্যাপী ঋতুভিত্তিক নানা আয়োজনের অংশ এটি, যা শিশু কিশোরদের দেশীয় সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ করবে। সবাই একত্রিত হয়েছি এই বিদেশের মাটিতে, এগুলো আমাদেরকে পরম আনন্দ দেয়। আমরা এসেছি আমাদের দেশীয় সংস্কৃতি নিয়ে প্রবাসের মাটিতে, যেন মরুর বুকে এসে প্রবাসের মাটিতে বাচ্চাদেরকে বাংলা সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমরা মূলত এই প্রোগ্রামটি করে থাকি। শারজায় আয়োজিত বর্ষবরণের উৎসবে দেশীয় ঐতিহ্যবাহী ও মুখরোচক খাবারের পাশাপাশি ছিল দেশীয় পিঠাপুলির পরিবেশনা। কিছু সময় বৈশাখী নাচ গানেও মেতে ওঠে প্রবাস প্রজন্মের শিশু কিশোররা। ঋতুভিত্তিক আয়োজনগুলো করে থাকি, পাশাপাশি আমরা বাংলাদেশের জাতীয় দিবসগুলোর প্রতি যত্নবান হিসাবে আমরা কাজ করে থাকি। আমরা প্রবাসের মাটিতে চেষ্টা করি মহিলা এবং শিশুদের নিয়ে কাজ করার জন্য। প্রতি বছর আমাদের আয়োজনগুলো হয় এবং আগামীতেও আমাদের আয়োজনগুলো বৃহৎ আকারে হবে। দিনব্যাপী আয়োজনের বাড়তি আকর্ষণ ছিল খেলাধুলা, গান, নৃত্য, কবিতা আবৃত্তি, নববর্ষের সাজ প্রতিযোগিতা। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। দুবাইয়ের মাটিতে একখণ্ড বাংলাদেশি চলে আসছে আজকে বৈশাখী মেলা। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত। সিন্ধু নদের পানি বন্টন বন্ধ জারি থাকলে ভারত ও পাকিস্তান উত্তেজনা আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছাতে পারে। তবে পরিস্থিতি যুদ্ধ পর্যন্ত গড়াতে দিলে তা হবে চরম নির্বুদ্ধিতা, বলছেন বিশ্লেষকরা। কাশ্মীর উপত্যকা নিয়ে দ্বন্দ্বের জেরে দুই দেশের সীমান্তে দেখা মিলছে পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার করুণ চিত্র। উল্টো দিকে সন্ত্রাসী হামলার শিকার ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর ফের মুখর হচ্ছে পর্যটকদের পদচারণায়। আরও জানাচ্ছেন নুজহাত কামাল। মায়ের ভারতীয় নাগরিকত্ব, বাবার পাকিস্তানি। ভারতে অবস্থানরত সকল পাকিস্তানের ভিসা বাতিল করে দেশে ফেরার সময় বেঁধে দিয়েছে নয়াদিল্লি। আর তাই বাবার সাথে এই কিশোরকে পাকিস্তানে ফিরতে হচ্ছে। মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে রোববার পাঞ্জাব সীমান্তে কান্নায় ভেঙে পড়ে পক্ষাঘাতগ্রস্ত সন্তান। उनको सजा दे, उनको मना नहीं है। हमारा क्या कसूर है? हमें भी तो भेजे ना हमारी माँ के साथ। हम तो अपनी माँ को भी लेके आ रहे हैं, अपनी माँ को भी भेज दें, हमारी माँ को भी भेज दें हमारे साथ। तो ये कह रहे हम थोड़ी ना छोड़ के जा रहे हैं उनको।
ভারতের জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় দেশটি তাৎক্ষণিকভাবে দায়ী করে পাকিস্তানকে। সপ্তাহ পেরোতে চললেও পাকিস্তানের বিরুদ্ধে অবশ্য কোনো প্রমাণ সামনে আনতে পারেনি ভারত। কিন্তু এ নিয়ে তুমুল উত্তেজনার মধ্যে পাকিস্তানিদের জন্য সব ধরনের ভিসা স্থগিত এবং আগেই ইস্যুকৃত ভিসা বাতিল করে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। 29 এপ্রিলের মধ্যে ভারত ত্যাগের তোড়জোড়ে ব্যস্ত পাঞ্জাবের আত্তারি ওয়াগাহ সীমান্ত এলাকা। প্রতিবেশী দুই দেশের দ্বন্দ্বে বিচ্ছিন্ন হয়ে পড়ছে অগুন্তি পরিবার। কবে আবার দেখা হবে নেই সে নিশ্চয়তাও। तो अभी बताएं, हम अपनी वाइफ को छोड़ गए, मेरा बच्चा पैरालाइज है, छोटे छोटे बच्चे हैं, रो रहे हैं, सारी रात रोते रहे, हमारा दिल फट रहा है। पहली दफ़ा ज़िंदगी में ऐसा हुआ है। हमारा क्या कसूर है? मेरा सिर्फ गुजारिश है मोदी साहब से भी और शहबाज शरीफ साहब से भी कि इस बारे में सोचें और जो ऐसी फैमिलियां फंसी हुई हैं उनके लिए कोई रास्ता निकालें ताकि वो अपने अपने घर जाएं। অন্যদিকে হামলার ঠিক 5 দিনের মাথায় আবারও পর্যটকদের পা পড়তে শুরু করেছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে। দিনে 5 থেকে 7 হাজার পর্যটকের পদচারণায় মুখর পেহেলগাম একদিন প্রায় জনশূন্য থাকলেও রোববার থেকে সেখানে পৌঁছাতে শুরু করেন দেশি বিদেশি পর্যটকরা। There's no safe place in the world anymore, but that kind of situation doesn't prevent me to travel to meet the people. अभी यहाँ पहलगाम में आए हुए हैं और हमको ये भी बहुत दुख है कि हमारे जो टूरिस्ट थे भाई उनकी डेथ हो गई। उनका बहुत दुख है हमको, पर फिर भी यहाँ पे मार्केट वगैरह सब चालू है पहलगाम में। ऐसी कोई घबराने वाली बात नहीं है। ভারতের একমাত্র মুসলিম অধ্যুষিত অঞ্চল কাশ্মীর উপত্যকায় অর্থনীতির মেরুদণ্ড পর্যটন। হিমালয়ের কোল ঘেঁষা অঞ্চলটিতে গেল বছর ভ্রমণ করেন 30 লাখের বেশি পর্যটক। পেহেলগামে 22 এপ্রিলের সন্ত্রাসী হামলায় নিহত 26 জনের সবাই পর্যটক। এই হামলায় দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর চিরবৈরী দুই প্রতিবেশীর সম্পর্কে নতুন করে পারদ চড়ছে। ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ করা থেকে শুরু করে সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত সহ দুই দেশই নিয়েছে পাল্টাপাল্টি ব্যবস্থা। এসব পদক্ষেপ রাজনৈতিক হুঙ্কার পর্যন্ত সীমিত থাকবে বলে আশাবাদী বিশ্লেষকরা। It's a political question because the governments in both India and Pakistan would want to be seen by their people as the strong governments. They are both trying to match each other in terms of telling their own domestic constituencies that we will give a very strong rebuff to them. This is a war rhetorics, but war action would be very, very cautious, I would say. And both the sides are absolutely clear that it is not going to benefit them in the long run. সিন্ধু নদের পানি বণ্টন বন্ধ অব্যাহত থাকলে ভারত পাকিস্তান কূটনৈতিক পরিস্থিতির অবনতির শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। তবে আশ্বস্ত করছেন পরিস্থিতি যুদ্ধ পর্যন্ত গড়াবে না বলে। Some of the hydropower stations may run out of water. So if that really happens, then it's an escalation ladder. But I still say that it would probably not go into a full-fledged war. That's what we are all expecting, and the international and regional situation does not permit that. It will not be there. I think it would be foolish on the part of either of the two countries if they start a major escalation. জম্মু কাশ্মীর ও আজাদ কাশ্মীর নামে কাশ্মীর উপত্যকার দুটি অংশ আলাদাভাবে শাসন করে ভারত ও পাকিস্তান। চীন সহ 3 দেশের মধ্যে বিভক্ত বিতর্কিত হিমালয়ান অঞ্চলটির পূর্ণ নিয়ন্ত্রণ দাবি করে নয়াদিল্লি ও ইসলামাবাদ। নুসহাত কামাল, এখন বিশ্ব। এদিকে কাশ্মীরের পেহেলগাম এলাকায় সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অভিযোগের বিষয়ে মুখ খুললেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। সন্ত্রাসী হামলার জন্য সরাসরি ভারতীয় সেনাবাহিনীকে দায়ী করেছেন তিনি। সেই সাথে ভারতীয় মিডিয়া ও সাবেক ভারতীয় ক্রিকেটারদের অযৌক্তিক মন্তব্যের কড়া জবাব দিয়েছেন এই ক্রিকেটার। আরও জানাচ্ছেন ফারহান ইহসান। পেহেলগাম হামলার ঘটনার পর কোনো ধরনের প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দোষারোপ করায় ভারতীয় আর্মিকে অর্থব বললেন সাবেক পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি। কাশ্মীরের প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেন তিনি। সেই সাথে সন্ত্রাসবাদ নিয়ে উদ্বেগও প্রকাশ করেন তিনি। আফ্রিদি বলেন পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদের ভুক্তভোগী।
গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে ভারতীয় আর্মিকে সরাসরি দায়ী করেন সাবেক পাকিস্তান অধিনায়ক। সেই সাথে তিনি সন্ত্রাসী হামলায় পাকিস্তানের জড়িত থাকার প্রমাণও চান। ये तो नहीं कि जब कोई पटाखा फट जाए वहाँ पे तो फिर उसके बाद फिर हर चीज़ ही बंद कर दो, तो नहरें भी बंद कर दो, ये भी बंद कर दो। ভারতীয় মিডিয়াকেও এক হাত নেন আফ্রিদি। হামলার 1 ঘন্টার মধ্যে ভারতীয় মিডিয়ার বলিউডের মতো কাল্পনিক গল্প দাঁড় করানোর তীব্র সমালোচনা করেন তিনি। उनके चैनल्स को उठा के देखेंगे ना तो इतना पॉजिटिव मैसेज आपको किसी की तरफ से नजर नहीं आएगा। ये बहुत बड़ा फर्क है मीडिया का। हम हमेशा आपके लोगों के साथ हैं, हम चलना चाहते हैं, खेलना चाहते हैं, आगे बढ़ना चाहते हैं, लेकिन उनकी तरफ से, उनकी मीडिया की तरफ से जो है ना ये चीज़ नजर नहीं आती। সম্প্রতি সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি পাকিস্তানের সঙ্গে সব ধরনের ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান। নাম উল্লেখ না করলেও ভারতীয় ক্রিকেটারদের পাল্টা জবাব দিয়েছেন পাকিস্তানি তারকা। एपिसोड अभी हुआ है और आपने डायरेक्ट पाकिस्तान का नाम ले लिया, तो एटलीस्ट आपको सबूतों के साथ आए, दुनिया को बताएं। শহীদ আফ্রিদি মনে করেন পাকিস্তান ও ভারতের মধ্যে কূটনৈতিক সংলাপই সব সমস্যার একমাত্র সমাধান হতে পারে। যুদ্ধ বা সংঘাতে কিছু অর্জন করা সম্ভব নয়। খেলাধুলা, বিশেষ করে ক্রিকেটকে রাজনৈতিক স্বার্থের বলি করা উচিত নয় বলেও মনে করেন তিনি। কাশ্মীরের পেহেলগাম এলাকায় সম্প্রতি হামলায় ২৬ জন ভারতীয় পর্যটক নিহত হয়েছেন। এর জেরে ভারত পাকিস্তান সম্পর্কের টানাপোড়েনও আরও তীব্র হয়েছে। ভারতের পক্ষ থেকে সিন্ধু পানি চুক্তি স্থগিত সহ নানা পদক্ষেপের পাল্টা জবাবও দিয়েছে পাকিস্তান। ফারহান ইসান, এখন বাজারের শিরোনামগুলো আরও একবার। মোহাম্মদপুর কৃষি মার্কেটে মধ্যরাতে আগুনে পড়ল 3টি প্রতিষ্ঠান। গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ 5, জাতীয় বার্নে ভর্তি। আন্দোলনের মুখে 46 BCS এর লিখিত পরীক্ষা স্থগিত। অনশন ভাঙলেন চাকরি প্রত্যাশীরা, 8 দফা না মানলে ফের কর্মসূচির হুঁশিয়ারি। সিটি আইডিয়াল ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে ক্ষতির মুখে ব্যবসায়ীরা। হাসপাতালগুলোতেও দুর্ভোগ, প্রশাসনকে কঠোর হওয়ার দাবি। 60-70 বার 80 বারও দেখছি মারামারি, এটা কোনো হিসাব নাই। এভাবে হলে ভাই রাস্তায় ভিক্ষা করতে হবে, থালা হাতে নিয়ে বসে থাকতে হবে। 2-1 বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিলেই কিন্তু পরবর্তীতে অন্যরা করতে সাহস পাবে না। তীব্র গরমে সংকটে পোল্ট্রি খাত, প্রতিদিনই হিট স্ট্রোকে মারা যাচ্ছে রোগী। ডিম ও মাংস উৎপাদন কমায় বাজারে প্রভাব পড়ার শঙ্কা। এবং কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তান দ্বন্দ্বে পরিবার থেকে বিচ্ছিন্ন অনেকে। সিন্ধুর পানি আটকালে উত্তেজনা আশঙ্কাজনক পর্যায়ে যাওয়ার শঙ্কা। এ ছিল এখন বাজারের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন.